খবরদার আমার বিছানায় বসবে না তুমি। তোমার সাহস কিভাবে হলো আমার বেডে বসার? তোমার মতো একটা জবলেস পারসন আমার হাজবেন্ড হবে, এটা তুমি কল্পনাও করতে পারলা কিভাবে? আমি বুঝতে পারলাম না আমার বাবা কিভাবে তোমার মতো একটা জবলেস পারসনের সাথে আমার বিয়ে ঠিক করছিল। বাবাকে আমি কথা দিয়েছিলাম হয়তো জীবনেও তোমাকে আমি কখনো বিয়ে করতাম না, নেভার এভার। আচ্ছা, আঙ্কেল কি আমার বিষয়ে কোনো কথা বলেনি তোমাকে? আমি জানলে কি তোমার মনে হয় তোমাকে আমি বিয়ে করতাম? কোনোদিনও না। শোনো, তুমি এখন আমার বেডরুম থেকে বের হয়ে যাও। তুমি কখন আমার রুমে আসবা না, আর কখনো হাজব্যান্ডের অধিকার ফলাইতে আসবা না আমার উপরে। গট ইট? তার মানে তুমি বিয়েটা মানছো না? না, আমি বিয়েটা মানছি না, কখনো মানতেও পারবো না। আর শোনো, যেহেতু তোমার সাথে আমার বিয়েটা হয়েই গেছে, তুমি কি ভাবছো আমি তোমাকে বসে বসে খাওয়াবো? না, আমি এই বাড়ির সব চাকর বাকরকে বিদায় করে দিয়েছি। কালকে থেকে এই বাসার সমস্ত কাজ তুমি করবা। কি বলতেছো? মানে বাড়ির সমস্ত কাজ আমি করব? হ্যাঁ, সমস্ত কাজ তুমি করবে। আর খবরদার আমার নজর কাড়ার চেষ্টাও করবে না। ক্লিয়ার? গেট লস্ট। কিরে, সে কোথায়? কি জানি কই আছে, কে জানে। ঠিক মতো বুঝেছিলে তো? হ্যাঁ মা, কালকে রাতে আমি ওকে উচিত শিক্ষা দিয়েছি, কিন্তু একটা কথা আমি কিছুতেই মেলাতে পারছি না। বাবা কি করে ওর মতো একটা অপদার্থের সাথে আমার বিয়ে ঠিক করলো? না আছে ক্লাস, না আছে টাকা পয়সা। আরে আমি তো তাই ভাবছি, তোর বাবা যে ওই কার সাথে কি মিলালো আমার মাথায় কিচ্ছু আসছে না। মা কি যেন নাম? রোহান। হ্যাঁ রোহান। রোহান, আই রোহান। আমাকে দেখেছো? ওরে বাবা রে বাবা, উত্তম কুমারের সিনেমার ফেল মারবি। কি সুন্দর রোমান্টিক ডায়লগ। আমায় ডেকেছ? আইসো, খবরদার আমার মেয়ের ধারে কাছে আসবি না। কি ভেবেছিলি তুই আমার মেয়ে তোকে গলার মালা বানাবে? জীবনেও না। তুই তো হচ্ছে একটা আগাছা। তোর মতো আগাছাকে উপড়ে ফেলা উচিত, নইলে কেটে ফেলা উচিত। মা, আপনি কিন্তু ভুল বলতেছেন। আসলে আপনি কি জানেন যে একটা আগাছা গাছে কত ভালোবাসে? আপনি কখনো দেখেছেন যে একটা আগাছা গাছে কত জড়িয়ে ধরে রাখে? তার ভাঙন দেখেছেন? দেখেননি। যদি ভাঙন দেখতেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন। আসলে একটা আগাছা গাছ থেকে ছড়ানোটা খুবই কষ্টকর। ওরে বাবা, তোর বাবা তো দেখছে একটা উদ্ভিদ বিজ্ঞানী ধরে নিয়ে আসছে। মারে মা, কথাটা কি বললো শুনলি? তোমার সাহস তো কম না, তুমি আমার মায়ের সাথে তর্ক করতেছো? হ্যাঁ হ্যাঁ, কি বলছো? আমি মার সাথে কখন তখন বললাম? আমি তো শুধু মাকে এটাই বলেছিলাম যে একটা আগাছা গাছকে কতটুকু ভালোবাসে। That's it. আর কোনোদিন যদি তোমাকে দেখেছে আমার মায়ের সাথে তর্ক করতে, তোমার কিন্তু কপালে শনি আছে বলে দিলাম। শোনো, তুমি আমার মেয়ের নাম পরিমাণে জামাই, কথা তুমি মনে রেখো। আর তোমার মতো একটা হাঁটুর বয়সের ছেলে আমাকে জ্ঞান দিচ্ছ? তোমার সাহস দেখে তো তারিফ করতে হয়। না মা, আপনি আসলে বিষয়টা নেগেটিভভাবে নেবেন না। আপনি আমার মার মতো, আমি মার মতো ভেবেই আপনার কথাগুলো বলেছি। আপনি যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আচ্ছা, তোমরা কি চা খাবে? আমি চা এনে দিই? তোমার কাছে কেউ চা চেয়েছে? আসছে খুব আলগাপ্রিত দেখাইতে। শোনো, আমাদের না এইসব আলগাপ্রিত একদম সহ্য হয় না। যাও এখান থেকে তুমি। আর হ্যাঁ, কালকে থেকে আমি অফিসে যাব। তুমি আমার সাথে অফিসের সব ফাইল নিয়ে আমাকে অফিসে ছেড়ে তারপর তুমি বাসায় আসবে। বাসায় এসে বাসার যত কাজ আছে সমস্ত কাজ তুমি একাই করবে। গট ইট? এখন যাও তুমি। ঠিক আছে। এই শোন, যাওয়ার সময় আমার হিলটা একটু নিয়ে যেও, ওটাকে পলিশ করতে হবে, ভালো করে করো।
জি ঠিক আছে। যাও। এই কোম্পানি এই পর্যন্ত একদিন, এক মাস, এক বছরে এখানে আসে, এমনকি রাতারাতিও আসে। তোমার সিইও হিসাবে দায়িত্ব দেওয়ার পর এই কোম্পানির 2 বছরে 15% লস, আর সেভিং যা ছিল তা জিরোতে এসেছে। আমি একটা মহানগর ছোট্ট ঘর থেকে এই কোম্পানি শুরু করি, আর তুমি যেই কাজ শুরু করছো এই কোম্পানির, আর যদি কিছুদিন তুমি সিইও হিসেবে থাকো তাইলে আমারে যেইখান থেকে আসছি আমার সেইখানেই যাইতে হবে। বাবা তুমি বিশ্বাস করো, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি এই কোম্পানিকে গ্রো করার জন্য, কিন্তু কিভাবে যে কি হচ্ছে আমি নিজেই বুঝতে পারতেছি না। নিজের দোষ কেউ গাড়ি নিতে চায় না, সেই জন্যই আজকে কোম্পানি ডুবতে বসেছে। এই জন্য সমস্ত দায়ভার তোমার এই নিতে হবে। বাবা আমার দোষটা কোথায়? তা আমি জানি না, এই কোম্পানিটা শুরু করছিলাম আমি, সমস্ত দায় দায়িত্ব ছিল তোমার বড় ভাইয়ের। এই কোম্পানিতে যারা কাজ করতো তারা সবাই তোমার ভাইয়ের শ্রমটা করত, কিন্তু তুমি কি মনে করছো তুমি সিইও হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে তোমার সবাই সিলেক্ট করে কিন্তু সম্মান জানায় না, তোমার সামনে সামনে সালাম দেয়, কিন্তু পিছনে দেখা যাচ্ছে সবাই তোমার খারাপ ভাবে। বাবা আমি কোম্পানির সিইও, তারা আমাকে সম্মান করবে না? এই যে এইখানেই তো বারোটা বাজছে। মানে তুমি সিইও হইল, তুমি 5 জন সাধারণ কর্মচারীর মতন, তুমিও একজন কর্মচারী। তুমি সিইও হয়েও 5 জন কর্মচারীর মতন যদি নাকি কর্মচারী থাকতা, তুমি অহংকার কইরা কর্মচারীদের সাথে কোনোদিন মিশো নাই। মহিউদ্দিন কিন্তু তা করে নাই। মহিউদ্দিন সবসময় কর্মচারীদের পাশে রয়েছে, কোথায় কি হইতেছে না হইতেছে সবসময় দেখছে। এই তুমি কি বলতে পারবা একটা 20 তলা বিল্ডিং করতে কতটুকু রড লাগে, কতটুকু সিমেন্ট লাগে, কতটুকু বালি লাগে তা তুমি জানো? তুমি জানো না। মহিউদ্দিন কিন্তু সব সময় এই বিল্ডিং এ কোথায় কি লাগে না লাগে এই শ্রমিকদের সাথে মিশে সবগুলো সেটা আনছে। এমনকি রোদ্রে দাঁড়ায় দাঁড়ায়া শ্রমিকরা কিভাবে কাজ করে সেটাও দেখতো। সেই জন্যই আমার কোম্পানি এতটুকু আগাইছিল, আর তুমি তা করনি। সেই জন্যই আমার এই কোম্পানি লসে যাইতে চলছে। এখন আমি চিন্তা ভাবনা করে দেখছি, এইখানে এই চেয়ারে একজন লোককে বসাইলে নিশ্চিত সে আমার এই কোম্পানি লস ফিরাই আনতে পারবে। বাবা কি সে? কি ব্যাপার ভাইজান, এগুলো কি? এইগুলো আমার শার্ট প্যান্ট। হ্যাঁ ঠিক আছে আপনার শার্ট প্যান্ট, কিন্তু আমি কি করব? এইগুলো লন্ড্রিতে নিয়ে সুন্দর করে আয়রন করে আমার রুমে দিয়ে যাবে। কি বলছেন? এসব কি আমার কাজ নাকি? অবশ্যই তোমার কাজ, যেহেতু তুমি চাকরের পরিবর্তে তুমি আসো, তাহলে তুমি কাজের লোক। দেখুন ভাইজান, আপনি ভুলে যাবেন না যে আমি আপনার বোন জামাই। তো কি হয়েছে, তুমি আমার বোন জামাই। আমি জানতাম তোমার শিক্ষাগত যোগ্যতা নাই, কাজ কাম নাই, এখন দেখতে তোমার লজ্জাও নাই। তুমি লজ্জা থাকলে তুমি এই মুখে কথাটা বলতে পারতে না। লজ্জার কথা বলছেন? লজ্জা তো তার হওয়া উচিত যে কিনা নিজের সুস্থ থাকা অবস্থায় অন্যজনকে দিয়ে কাজ করায়। লজ্জা তো তার হওয়া উচিত যে কিনা নিজের কাজগুলো ঠিক মতো করে না। আর লজ্জা তারই হওয়া উচিত যে কিনা নিজে ঘরে বসে থেকে সুস্থ সবল থেকেও নিজের ছোট বোনকে অফিসে পাঠিয়ে তার টাকা ইনকাম করে নিয়ে আসে, সেই টাকা সে বসে বসে খায়। আমার লজ্জা করবে? ওরে বাবা, তুমি তো মুখে ভালো কথাই শিখে গেছো,
আমি সবল মানুষ হয়ে আমার বোনের ইনকামের টাকা আমি বসে বসে খাই, আর তুমি এটা ধামড়া বেটা হয়ে আমার বোনের টাকা ইনকাম বসে বসে খাই, আমার বড় বড় কথা বলতেছো না? শোন, এইভাবে বললে হবে না রে বাবা। যেমন কুকুর তেমন মুকুর দিতে হবে, নইলে মাথায় চড়ে উঠবে। কত বড় সাহস আমার বাড়ি এসে আমার ছেলেকে বড় বড় কথা বলবে। আর তোকে বলছি, যখন দেখবি নাকি বেয়াদবি করে তখন কুশ একটা চড় দিতে পারলি না, যেন ভবিষ্যতে একদম সোজা হয়ে যায়। না না মা, আপনি ভুল বুঝতেছেন। আসলে আমি তো ভাইয়াকে ওনার ভুলটা ধরে দিচ্ছিলাম। আসলে আমি তো ওনার বোন জামাই, আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? কি বোন জামাই? এই, তোমার লজ্জা করলো না এই কথাটা বলতে? কিন্তু মা, আমি বলতে চাচ্ছিলাম আমি তোমার কথা শুনতে চাচ্ছি না, তুমি আমার কথা শোনো। ফার্দার আমার এবং আমার ছেলের মাঝে কোনো কথা বলতে এলে তোমার কপালে দুর্গতি আছে। যাও এখন। হেই, তুই কি বোকা নাকি? হ্যাঁ, কার সামনে কি বলতো সেটা বুঝিস না? সামান্য কাজের লোক, কাজের লোকের সামনে এইগুলো কথা বলছিলি? তোর ফ্যামিলি একটা স্ট্যাটাস আছে না, ফল করবে না? বোকা কথা কার। শোন, যখন দেখবি ভুল করে অবশ্যই একটা চট দিবি, যেন ভবিষ্যতে সোজা হয়ে যায়। এসব ছোট লোকদের সবসময় হাঁটুর নিচে রাখতে হয়, নইলে আশকারাপে মাথায় উঠে যায়। মা, আমার ড্রেসগুলো কি হবে? আর ধুয়ে দিবে। ও তো এখন চলে গেল। এখন চলে গেছে তো কি হয়েছে, পরে ধুবে। এই চল, আমাদের শপিং এ দেরি হচ্ছে তো, চল চল। হ্যালো রকি, সরি ফর মি। আসলে I'll sit at. আই এম ভেরি সরি ডিয়ার। আসলে আমি খুব চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি আসার, কিন্তু কিছু উপলক্ষের জন্য আসতে দেরি হয়। আরে তুমি কেন সরি বলছো? তোমার তো সময় লাগতেই পারে, এটা স্বাভাবিক। তাছাড়া তুমি যে সুন্দরী, রূপসী, আর রূপসীদের একটু সাজগোজ করতে লেট হতেই পারে। আরে না না, এতটাও বলো না। আমি কি ভাই, এমন সাধারণ একজন নারী মাত্র। আমি এই সাধারণ মানুষটাকেই তো অসাধারণ করার জন্য সেই সকাল থেকে ওয়েট করছি। আচ্ছা, তাই নাকি? কিরকম? সারপ্রাইজ! এটা আমার সুইট বিজনেস পার্টনারের জন্য ছোট্ট একটা গিফট। আনবক্স কর। শিওর। Oh my god, really? It's too expensive. এটা তোমার কাছে অতি সামান্য একটা গিফট। একটা ডুপ্লিকেট নেকলেস দিয়ে টু এক্সপেন্সিভ। এক্সকিউজ মি, হু আর ইউ ম্যান? আপনি যাকে ডুপ্লিকেট নেকলেস দিয়ে ইমপ্রেস করার চেষ্টা করছেন, আর যে নকলটাকে আসলভাবে ইমপ্রেস হচ্ছে, আমি তার সঙ্গে। হোয়াট? আপনি সত্যি বলছেন? হ্যাঁ, এটা সত্যি। আলিয়া, তুমি তো আমাকে বলেছিলে তোমার হাজবেন্ড বাইরে বিজনেস করে। ইনি কি বলছে সব? তোমাকে মাঝখানে কথা বলতে কে বলেছে, রাস্কেল? তাহলে তুমি বুঝতেছো না, এই লোকটা তোমাকে যতটা দেখে পটানোর চেষ্টা করতেছে, আসলে এটা অতটা দামি না। আমি তোমার কাছ থেকে কিছু শুনতে চেয়েছি? আলিয়া, আমি তোমার হাজব্যান্ড। তোমার যদি কোনো কিছু চাওয়ার থাকে, তুমি আমার কাছে চাইতে পারো, আর এটি হওয়া স্বাভাবিক। আমি চাই না যে পরপুরুষ তোমাকে টাচ করুক, তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করুক। আজকে তো তোমাকে টাচ করছে, কিছুদিন পরে তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে অনেক কিছু করতে চাই, আর তুমি মুখ বুঝে সহ্য করবে, কিচ্ছু বলতে পারবে না। কেন জানো? কারণ সব কিছু তুমি কষ্ট দিচ্ছো। ড্যাম ম্যান! আলিয়া, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। তুমি আমার সাথে যেটা করেছো একদমই ঠিক করোনি। সরি। রকি, স্টুপিড! তুমি কি জানো উনিকে? হ্যাঁ, উনি আমার কোম্পানির বিজনেস পার্টনার।
আমার কোম্পানি 3 বছর ধরে লসে আছে আর উনি 3টা বছর ধরে সেই লস একাই বহন করছে। তুমি কি করলে এটা? আমার কি মনে হয় জানো, যে আল্লাহর উপর আর তোমার ভাগ্যের উপর তোমার বিশ্বাস উঠে গেছে, এই জন্য তুমি এই সমস্ত কথা বলতেছো। উনি হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, উনি যা করে আমাদের সবার ভালোর জন্যই করে। তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখো, দেখবা তোমাকে এর চেয়ে বেটার কিছু দিচ্ছে। আর সবার আগে তোমার নিজের উপর বিশ্বাস রাখতে হবে, নিজেকে পবিত্র রাখতে হবে। আর তুমি যদি আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলো, তাহলে তোমার সুখ হবে ক্ষণস্থায়ী। হয়েছে, লেকচার দেওয়া শেষ হয়েছে। আসলে তোমাকে অফিসে আনাই আমার উচিত হয়নি। এখন কোনোভাবে রকি যদি আমার কোম্পানি থেকে সরে যায়, ও মাই গড, আমার কি হবে এখন? যাও তুমি এখান থেকে, কিন্তু আলিয়া, জাস্ট লিভ। আমি কি রকিকে এখন একটা ফোন দিব? না না, এখন দেওয়া ঠিক হবে না, বিকেলে দিতে হবে। ওকে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। কি দিয়ে কি হয়ে গেল? ইস, আমি জাস্ট ভাবতে পারছি না। ও হিরো, শোন, আমি চাইলে তখনই তোকে থাপড়াতে পারতাম, কিন্তু কেন করে জানিস? আমার এমপ্লয়াররা এটা নিয়ে কানাকানি করবে, তাতে আমারই মান ক্ষুণ্ণ হবে, তাই তোকে কিছুই বলিনি। আচ্ছা, কি জানি বলছিলি এবার বলতো? আসলে আপনাকে আমি যতটা স্মার্ট ভেবেছিলাম, আপনি আসলে ততটা স্মার্ট না। মানে আমি আপনার মতো গাধা লোক না এই পৃথিবীতে আর একজনও দেখিনি। শোন, মার তো তুই এমনিতেও খাবি, আর এখন যদি এমন কিছু বলিস না, তাতে তো এই হাত পা কিছুই থাকবে না। মিস্টার রকি সাহেব, আপনি শুধু শুধু মাথা গরম করতেছেন। আপনি একটাবার ঠান্ডা মাথা ভেবে দেখুন। আরে আপনি তো বললেন যে আপনি অফিস ঝামেলা করতে চাচ্ছেন না। যদি অফিসে ঝামেলা করতেন, আমার গায়ে হাত তুলতেন, তখন আপনার এমপ্লয়ার আপনার কি বলতো? খারাপ বলতো। আর তার জন্যই আপনি রাস্তায় চলে আসছেন আমাকে মারার জন্য। হ্যাঁ, ধরে নিলাম যে আপনার গায়ে অনেক জোর, অনেক শক্তি, আপনি চাইলে আমাকে 4-5টা চর মারতেই পারেন। আর এটাও ধরে নিলাম যে আমার গায়ে অনেক জোর কম, একদম জোরই নেই, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করার জন্য অবশ্যই আপনার গালে 2টা চর মারতেই পারি। আর এসব ঘটনা যদি জনগণ দেখে, তখন তারা দৌড়ে আসবে, উৎসাহিত হবে ঘটনা জানার জন্য যে এরকম একটা সুটপেন পরার লক্ষ্যে আমি কেন মারতেছি। আর তখন যদি আমি বলে দিই যে এই সুটকুট পরার লোকটা আমার ওয়াইফকে ব্যাড টাচ করছে, আর তাকে খুব সুন্দরভাবে আমি সেখানে বুঝিয়ে দিয়েছিলাম, আর সে সেখান থেকে মাথা নিচু করে চলে আসছে, আর এখানে রাস্তায় একা পেয়ে আমার গায়ে হাত তুলতেছে, তখন আপনি কি করবে জানেন? আপনাকে সবাই মিলে ঘন ধরে দিবে। আর আল্লাহ না করো যদি বাই চান্স এর মধ্যে 2-একটা পকেটে ছেলে রয়ে যায়, আমি পকেটে ছেলে চলে আসে, তখন তো আপনার শার্ট প্যান্ট খুলে আপনাকে আরে লজ্জা লাগতেছে বলতে, অবশ্য তারপরে বলতে হয়, মানে আপনাকে উলঙ্গ করে যদি ভিডিও বানিয়ে ভাইরাল করে দেয়, তখন আপনার মান সম্মান কোথায় থাকবে? ভেবে দেখেছেন? তুই নিজের খুব চালাক মনে করিস, তাই না? না, একদম না। চালাক তো আপনি মশাই। আপনি আকিজ জুয়েলার্সের একটা এক্সপেন্সিভ গহনার ডিজাইন দেখে সেম কপিটা আউটডোর থেকে কিনে এনে আমার ওয়াইফকে গিফট করতে চেয়েছিলেন, তাকে ইমপ্রেস করার চেষ্টা করছিলেন, তাই তো? তুই আজকে যে আমাকে অপমান করলি না, এর শাস্তি তোকে পেতেই হবে। তবে এতটুকু নিশ্চিত থাক যে তোকে শাস্তি পেতেই হবে, আজ হোক আর কাল হোক। জনাব, এমন কাজ কখনো করতে নেই যে কাজের সত্যতা এবং সততা নেই। আপনি একটা মিথ্যাকে ঢাকতে গেলে অনেকগুলো মিথ্যের আশ্রয় নিতে হয়, আর সেই কাজ যদি আপনি সফলত না হন, তাহলে মনের মধ্যে একটা ক্ষুণ্ণতা সৃষ্টি হয়। আপনি যা করছেন সবগুলোই খারাপ কাজ করছেন। প্রথমত, আপনি অন্যের ওয়াইফের দিকে কুদৃষ্টি তাকাচ্ছেন, আর আপনি অন্যের ওয়াইফকে পাওয়ার জন্য টাকা পয়সা নষ্ট করতেছেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে সময়, যেটা আপনি নষ্ট করতেছেন। শুনুন, তার উপর যদি রাগ ক্ষোভ থাকে, তাহলে তাকে ক্ষমা করে দিন। এই যে আমাকে দেখুন, আপনাকে ক্ষমা করে আমি একদম ফুরফুরে মেজাজে ঘুরতেছি। ফুরফুরে মেজাজ, তাই না? হ্যাঁ, তোর ফুরফুরে মেজাজ। ও হ্যালো মিস্টার, ফটোটা ছাড়ুন। আরে ছাড়ুন না, আর স্ত্রী খারাপ হচ্ছে না? কি ভাবছেন? কি ভাবছেন আপনার হাত উঠছে? আমার এই হাতটা যদি উঠে না,
আপনার যে কি অবস্থা হবে সেটা কল্পনা করতে পারবেন না। আর আমি চাচ্ছি না আপনার এই যে ড্রাইভার সামনে আপনাকে অপমান করতে, তাহলে আপনার মা ইজ্জত ওর সাথে মিশে যাবে। এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাস্তানি করিস, হ্যাঁ? অনেক বড় মাস্তান হয়েছিস। শোন, আমি যদি এখন পুলিশে ফোন দেই না, তোকে এখান থেকে যে কোথায় নিয়ে যাবে টেরও পাবি না। আর এই তোর ক্ষমাটা দেখে না কেউ চিনতেও পারবে না। পারবেন, অবশ্যই পারবেন আপনি পুলিশকে কল দিয়ে আনতে। কিন্তু পুলিশ এসে যখন দেখবে সিসি ক্যামেরা ফুটেজ যে কার দোষ, কে এসে আটকেছে, কে এসে কলার ধরেছে, তখন পুলিশ কাকে নিয়ে যাবে? আমাকে নাকি আপনাকে? হ্যাঁ, দুটো কথা মনে রাখবেন, কখনো কারো পোশাক আশাক দেখে ওকে বিচার করতে আসবেন না। আর নাম্বার 2, বাপেরও বাপ আছে। আপনি যদি মনে করে থাকেন যে আমার বাপকে দিয়ে আমাকে সাহায্য করবেন, ইউ টোটালি রং। কারণ কি জানেন, আমার বাবা নেই, উনি মারা গেছে। আর যদি কেউ আমার বাবা সেজে আমাকে সাহায্য করতে চায়, তাহলে তার এমন অবস্থা করবো সে কখনো করতে পারবে না। মিস্টার রকি সাহেব, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তোর কপালে যে খারাপই আছে এটা তুই খুব ভালো করেই টের পাবি। আজকে তুই আমার সাথে যা করছিস এর ফল তোকে ভোগ করতেই হবে। এটা আবার কে? হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়ালাইকুম সালাম। বাইরে কেমন আছো? হ্যাঁ, ভালো, আলহামদুলিল্লাহ, অনেক শান্তিতে আছে। থাকেন, আল্লাহ। তুই ফোনটা কাটিস না, কথা শোন। ভাই, আমি কি বলতে চাই সেটা শোন। এখন বলো কি জন্য ফোন করছো? বাইরে তুই হইছিস আমার বড় নাতি। তুই তো জানোস তোর প্রতি আমার কত টান, আর আমি তোর কত ভালোবাসি। হ্যাঁ, এর জন্য ঠিক 2 বছর পর তুমি আমাকে কল করছো। বাইরে এই 2 বছরে আমি তোর অনেক মিস করছি। তোর সাথে অনেক কথা বলার চেষ্টা করছি। আমি না লজ্জায় তোরে ফোন দিতে পারি নাই। তোর বার্ষিক সামন দিয়া আমি অনেকবার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছি, কিন্তু তোর সাথে যে আমি দেখা করবো, কথা বলবো, সেই সাহসটা আমি পাই নাই রে ভাই। এখন কি মনে করে আমাকে ফোন করেছো সেটা জানতে পারি? বাইরে আমি জানি তুই আমার উপর অনেক অভিমান করে আসস, আর অভিমান করে থাকাটাই স্বাভাবিক। বাইরে আমার শরীরটা ভালো না, আমি কোনদিন জানি চলে যাই। তাই আমরা সবাই মিলা চাইছি আগের মতো একসাথে থাকতে। কোন অধিকারে? আমি ওই বাড়িতে কোন অধিকারে যাব? আর তুমি আমাকে কোন পরিচয় রাখবে ওই বাড়িতে? বাইরে আমরা তোর সাথে অনেক অন্যায় করছি, অবিচার করছি। তুই এক কাজ কর, সব কিছু ভুলে গিয়া তুই আমার সাথে একবার দেখা কর। একটা বিষয় পরিষ্কার, তুমি হঠাৎ করে আমাকে আদর দেখাচ্ছ, সোহাগ দেখাচ্ছ, মানে আমার উপর তোমার বড় তোতলায় বসছে। মানে এটার পিছনে বড় কোনো কারণ লুকে আছে, এটা নিশ্চিত। না রে ভাই, না, এইখানে আমার কোনো স্বার্থ নাই। শুধু তুই আমার সাথে একটাবার দেখা কর। আয় ভাই, আয়। আপিল রিয়েল এস্টেট ধরে যাওয়ার পথে। আচ্ছা, তুমি কি ভাবছো যে তুমি এইসব নিউজ যত চাপা রাখতে চাও সেটা চাপা থাকবে? আর আমি তোমাকে খুব ভালো করেছি, নিজে তুমি ঘরের কথা চাপা রাখতে ওস্তাদ। একটা কথা বলি, তুমি এখন আমাকে ডাকতেছো তোমার ছেঁড়া পাল ধরে তোমার নৌকা ঠিক রাখার জন্য, তাই তো? দাদু, তোমরা আমার সাথে যা করছো সেসব তো অমানবিক। তোমার আর তোমার ছেলের কারণে আমার বাবা আমাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে গেছে, আর এটা শাস্তি তোমার সারা জীবন ভোগ করবা।
দাদু ভাই, তুই যা বলা সব তুই আমার সামনে বসে বলিস। তুই একটা বার আয় ভাই, আয়। ঠিক আছে, আমি আসতেছি। ঠিক আছে, তাহলে এখন রাখি। দাদুর তো কোনো বিশাল পরিকল্পনা আছে, এটা পরিষ্কার। কিন্তু কথা হচ্ছে পরিকল্পনাটা কি? 2 বছর পর আমাকে ফোন করেছে, অসম্ভব বিপদে পড়েছে, এটা সুনিশ্চিত। কিন্তু রিপোর্টটা কি? খুব সাবধানে এগোতে হবে। এটা হতে পারে তারা বাঁচতে চাইছে, নয়তোবা আমাকে মারতে চাইছে। আচ্ছা বাবা, তুমি কি করতেছো? আমি যেটা ভাবতেছি তুই কিছুক্ষণ পরে দেখতে পারবি। মেয়ে গামিন, দাদু ভাই, আসো আসো আসো। দাদু ভাই, তুমি এইখানে বসো। দাদু ভাই, শেষ পর্যন্ত আসলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তুমি আসাতে দাদু ভাই আমি যে কি খুশি হয়েছি এইটা তোমার বুঝাইতে পারবো না। দাদু ভাই, আমি মাস্টার্সে ল করেছি। মানুষের চোখের ভাষা বিশ্বাস করি, মুখের ভাষা না। মানুষ মুখ দিয়ে মিথ্যে কথা বলতে পারলেও চোখ দিয়ে কিন্তু মিথ্যে কথা বলতে পারে না। আমি জানি যে আমি এখানে এসেছি বলে তুমি খুব খুশি হয়েছো, কিন্তু এটা আমার প্রতি তোমার কোনো ভালোবাসা না। এটা হচ্ছে তোমার মনে স্বস্তি। আর তোমার মনে এটা স্বস্তি এসেছে যে তুমি ভাবতেছো যে আমি তোমার ছেঁড়া পাল্টা ধরবো, তাই না? দাদু ভাই, সত্যিটা আমি আসলেই বলতে চাই। তুমি আমার কোম্পানি হালদা ধরো, মান সম্মান বাঁচাও। জানতাম এমন কিছুই বলবা, কারণ এই মুহূর্তে তোমাদের যদি কেউ বাঁচাতে পারে তাহলে সেটা একমাত্র আমি। দাদু, কি ভাবছ? না, ভাবছি যে তোমাদের কোম্পানির যে অবস্থা আমাকে অ্যাফোর্ড করতে পারবে কিনা। আমার তো মনে হয় পারবে না। দাদু ভাই, এই কোম্পানিতে এখনো যা আছে 2 বছর চলবে। ওকে, ঠিক আছে, তাহলে আমার দুটো শর্ত আছে। দাদু ভাই, আমি তোমার সব শর্ত মেনে নেব। আরে দাদু ভাই, আগে তো শর্তগুলো শোনো, তারপর মেনে নাও। বলো দাদু ভাই, কি তোমার শর্ত? আচ্ছা, তাহলে শোনো। শর্ত নম্বর 1, আমার কাজে কেউ বাধা দিতে পারবে না, কেউ কৈফিয়ত চেতে পারবে না। আর হ্যাঁ, আমি যে সিদ্ধান্ত নিব কোম্পানির জন্য সেটা এমডির মাথা পেতে নিতে হবে, বাবা দিতে হবে। নাম্বার 2, আমার একটা কেবিন লাগবে আর একটা চেয়ার, আর কেবিনের বাইরে খুব সুন্দর করে লেখা থাকবে সিইও, মানে এমডি রোহান চৌধুরী। কোম্পানির সিইও তো। হ্যাঁ দাদু ভাই, আমি খুব ভালো করে জানি যে এই কোম্পানিতে আগে একজন সিইও ছিল, কিন্তু সে তো অপারক, সে তো অযোগ্য, সে কোনো কাজই করতে পারেনি। আর তাই সেই সিইওকে বরখাস্ত করে নতুন একজন সিইওকে আহ্বান জানাতে হবে। এটা হচ্ছে আমার শর্ত। এখন তোমরাই দেখো তোমরা কি করবে কি করবে না। আমার যেটা শর্ত ছিল সেটা আমি তোমাদের সামনে ধরেছি, এই হচ্ছে আমার শর্ত। আচ্ছা, তুমি কি কোম্পানির হাল ধরতে এসছো না প্রতিশোধ নিতে এসেছো? খুব সুন্দর। এতক্ষণ ধরে একটা লোক এসে বসে আছে, তাকে হায়ালো করা তো দূরের কথা। আর আমি কি কোনো সাধারণ লোক? মোটেও না। আমি তোমাদের বংশের লোক, তোমাদের রক্ত। এতক্ষণ তো খুব সুন্দর করে কথা বলছিলে, আর যেই তোমাদের স্বার্থে আঘাত পড়ে গেল তখনই ফোঁস করে উঠলে। এটা হচ্ছে তোমাদের রিয়েল ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারের জন্য তোমাদের কোম্পানির পতন হয়েছে। যাই হোক, সেসব পুরনো কথা বলে কোনো লাভ নেই, আর সেসব পুরনো কথা আমি উঠতে চাচ্ছি না। এখন তোমরাই ভাবো তোমরা কি করবে। আমার যে প্রস্তাব ছিল সেটা আমি তোমাদের সামনে রেখেছি। এখন ভালো মন্দ তোমাদের দায়িত্ব, তোমরা কি করবে কি করবে না। আমার কি। দাদু ভাই, তোমার সিদ্ধান্তকে কোম্পানি সাধুবাদ জানাইছে। অতি সত্ত্বে তোমার যোগ্য চেয়ারে তোমারে বসাই। দাদু ভাই, যা বলছো ভেবেচিন্তে বলছো? আমি যে সিদ্ধান্ত নিছি এটি খাই না। ঠিক আছে, তাহলে এই ফাইলটার মধ্যে একটা সাইন করে দাও। আমি জানতাম যে তুমি একদিন না একদিন তুমি আমাকে ডাকবে আর এইসব বিষয় নিয়ে আমার সাথে কথা বলবে, আর তাই আমি আগে থেকে একটা ড্রাফট ফাইল রেডি করে রেখেছি।
এই যে এতক্ষণ ধরে তোমাদের সাথে আমার যে আলোচনা হয়েছে সব কিছু এখানে লেখা আছে। তুমি জাস্ট এখানে একটা সুন্দর করে সাইন করে একটা কপি তোমার কাছে রেখে দিবে। নাও, টেক ইট, টেক ইট। কি রে কি করিস? খেলা দেখতেছি মা। না দেখ দে, ওটা সিরিয়াল দেখি, পরে দেখি। কে এলো দেখতো? তুমি দেখো, যাও। যা না একটু। তুমি যাও তো মা, যাও, তুমি যাও। মা, রোহান কোথায়? রোহান ও তো বাসায় আসেনি। তোর সাথে না অফিসে গেল, ও তো বাসায় আসেনি। তার মানে ছেলেটা গেল কোথায়? আমার মনে হয় ও ভয়ে বাসায় আসছে না। ভয়ে? কিসের ভয়? আরে আজকে রকি আমাকে একটা নেকলেস গিফট দিয়েছিল, আর ওইটা নিয়ে রকিকে ও যা তা কথা শুনিয়ে দিয়েছে। আমি বাসায় আসলে বকা দিব, এই কারণে মেবি আসতেছে না। ওর বিয়াদবি কিন্তু বাড়তেই আছে, ও বিচারটা করতে হবে। বেয়াদবি মানে? তোদের সাথেও এরকম কিছু করেছে নাকি? করেছে মানে আমাকে জ্ঞান দিতে আসছে। আমি কয়েকটা শার্ট প্যান্ট ধুতে বলছিলাম, সে কি রিয়াকশন রে বাবা! দিসনি চর একটা বেয়াদবকে। হ্যাঁ আমি তো তাই বলছিলাম, পোশাকটা চন্দাসনি কেন? আসুক আজকে বাসায়, তারপর বুঝাচ্ছি ওকে আমি। মা, এবার ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিবি? আলিয়া, এই জন্য এটা তোমার জন্য, তোমার পছন্দের নেকলেস। খুলে দেখো পছন্দ হয় কিনা। একদম অরিজিনাল। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে কোনো শপে গিয়ে যাচাই করে দেখতে পারো যে কোনটা আসল আর কোনটা নকল। এটার দাম তো ৭৫,০০০। এটার দাম হচ্ছে ১,৮০,০০০ টাকা। বোন, তুই পুলিশে ফোন দে। কেন? পুলিশকে ফোন দিতে হবে কেন? পুলিশে কেন মানে? আরে যে মানুষটা একটা টি শার্ট কেনার টাকা পয়সা নেই, সে কিনে ১,৭৫,০০০ টাকা দিয়ে গয়না কিনলো। এত টাকা কোথায় পেলো? দিনের আলো মতন পরিষ্কার, হয় চুরি করছে না সেটাই করছে। এখন তো পুলিশ বাসায় চলে আসবে। আরে এইবার যে পুলিশ আসবে, আমাদের মান সম্মান কি থাকবে? আমি নেকলেসটা আমার পরিশ্রমের টাকা দিয়ে কিনে আনছি, কখনো পুলিশ আসবে না, এতটুকু ভরসা রাখতে পারো। মামনি একটু দেখি গহনাটা। ওরে বাপরে, কি সুন্দর গহনা! সুন্দর বের করবে পুলিশ, আমার কথা তো বিশ্বাস করলে না। যখন তোমার জামাইকে পুলিশ ধরে নিয়ে যাবে তখন ঠিকই বিশ্বাস করবা। মামনি গহনাটা না অনেক সুন্দর। আমি এটা কতদিন ইউজ করি। আর তোমার তো এমন একটা আছে, তুমি গিফট পেয়েছো, ওটা নয় আপাতত পরো। নেই? ঠিক আছে মা। আচ্ছা থ্যাংক ইউ। এতগুলো টাকা ও কোথা থেকে পেলো? রনির কথাই কি ঠিক? না 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 না, তা হতে পারে না। ও আর যাই হোক চুরি করতে পারে না, কিন্তু ওর মতো একটা ছেলে এত টাকা কোথায় পেলো? ও কোনো জব করে না, বিজনেস করে না। উফ, আমি জাস্ট ভাবতে পারছি না। রোহান, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কিছু বলবে? হ্যাঁ, বসো। বলো, কি বলবে? একটা কথা সত্যি করে বলবো আমাকে? কি? তুমি এতগুলো টাকা কোথায় পাইছো? এতগুলো টাকা কোথায় পেয়েছি?
হ্যাঁ, তবে একটা কথা জেনে রাখো, যে টাকাগুলো কোনো অসৎ পথে টাকা না, সবই সৎ পথে টাকা। আর এই প্রত্যেকটা টাকা আমার খুব পরিশ্রমের টাকা। দেখো, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা একদম পবিত্র, আর আমি চাই না যে আমাদের এই পবিত্র সম্পর্কের মধ্যে কোনো অসৎ টাকা ঢুকুক। তার মানে তুমি তোমার এত কষ্টের টাকা দিয়ে আমার জন্য গিফট আনছো? হ্যাঁ, আমি তোমার স্বামী। আমি তোমার স্বামী হওয়া সত্ত্বেও তোমার কোনো দায়িত্ব পালন করতে পারিনি। আমি আর 5টা স্বামীর মতো তোমাকে কোনো ঘর বাড়ি দিতে পারিনি, তোমাকে সাজানো একটা সংসার দিতে পারিনি। যেখানে আমার সব দায়িত্ব পালন করার কথা ছিল, সেখানে তুমি আমার সব দায়িত্ব পালন করছো। আসলে তোমার তো দোষ নাই, তুমি তো আমাকে ভাড়া বাসায় রাখতেই চাইছিলে, আমি তো চাইনি। হ্যাঁ জানি, তুমি যেতে চেয়েছিলে, কিন্তু আমি তোমাকে নিয়ে নিলাম। আসলে এখানে তোমার কোনো দোষ নাই। আমি জানি যে আমি যে বাসাটায় থাকি তুমি সেখানে কমফোর্টভাবে থাকতে পারবে না, কারণ তুমি ছোটবেলা থেকে যে পরিবেশে মানুষ হয়েছো, আমি তোমাকে সেরকম কোনো পরিবেশ দিতে পারছি না। আর হ্যাঁ, আমি তোমার স্বামী হিসাবে কোনো দায়িত্ব পালন করতে পারছি না। আরেকটা নারী যখন তার স্বামীর কাছ থেকে পুরো পাঁচটা না পায়, তখন সে অপুরুষের দিকে লিপ্ত হয়ে যায়। তোমার সাথে সেটাই হচ্ছে। আমি তোমাকে আরো ক্লিয়ার করে বলছি, ধরো তুমি 4 দিন ধরে কোনো ভাত খাওনি, আর সেই সময় আমি তোমাকে এসে পান্তা ভাত অফার করলাম, আর তুমি কি করবে? সাথে সাথে রাজি হয়ে যাবে, কোনো কিছু না ভেবে না বুঝে, আর তুমি খাবারটা খেয়ে নেবে, কারণ তুমি ক্ষুধার্ত। আর মেয়ে মানুষের মনটা একদম ফুলের মতো নরম হয়। আসলে কি, এই মুহূর্তে তোমার সাথে ঠিক সেটাই করতেছে। এই যে রকি সাহেব তোমার পিছনে পিছনে ঘুরতেছে, তোমাকে ইমপ্রেস করার ট্রাই করতেছে, তোমাকে দামি দামি গিফট দিচ্ছে, এগুলো কেন জানো? শুধু তোমাকে ইউজ করার জন্য। না হয় বর্তমান সমাজে, বর্তমান সময়ে কেউ কারোর জন্য এত কিছু করে না। আসলে কি জানো, আমি তো পুরুষ মানুষ, তাই আরেকটা পুরুষ মানুষের নজর বুঝি যে একটা মানুষের দিকে কে কি নজরে তাকায়। আমি রকি সাহেবকে যথেষ্ট পরিমাণ বুঝিয়ে দিয়েছি, আশা করি সে তোমার দিকে আর কোনো নজরে তাকাবে না। আর হ্যাঁ, আমি তোমার স্বামী, সেই হিসেবে আমার একটা দায়িত্ব আছে তোমাকে সেফটি দেওয়ার, আর আমি সেটাই করছি। শোনো, তুমি যদি আজকের পর থেকে রকি সাহেবকে কোনো পোস্টার না দাও, তাহলে সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর একটা কথা সবসময় মনে রাখবে, আমি এমন কিছু করব না যে কাজ করলে তুমি ছোট হও। ট্রাস্ট মি, ভরসা রাখতে পারো। ঠিক আছে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। বাবা, এই নাও আমার পদত্যাগপত্র, আর এটা তোমার নাতি রোহানের অ্যাপয়েন্টমেন্ট লেটার। মনে হয় আমি যা করছি এই বিষয়টা তুমি মাইনা নিতে পারতাছো, তাই না? আচ্ছা বাবা, আমার জায়গায় হলে তুমি কি করতে? আমার মান ইজ্জত সম্মান সব ধুলোয় মিশে গেছে। বাবারে, আমি যা করছি এটা আমার তোর মঙ্গলের জন্যই করছি। এই যে বৈশা বৈশা তুই ভাত খাইতেছস, এসিতে আরাম করতেছস, এইটা যদি এইভাবে 6 মাস চলতে থাকে, তাইলে আমাদের গাড়ি বাড়ি যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিতে হইব। এই কোম্পানি সব কিছু ধ্বংস হয়ে যাইব। তুমি যাই বলো না কেন বাবা, ওর ভাবমূর্তি আমার কিছুতেই পজিটিভ মনে হচ্ছে না। নেগেটিভের কি দেখলে? দেখো, ও যদি আমাদের কোম্পানির ভালোই চাইতো, তাহলে কি করতো? এটা কোম্পানির সাধারণ এমপ্লয়ি জয়েন করতো। তা না করে কি করছে? সরাসরি সিও। বাবা, ওর একটা কথা আমার সন্দেহ জন্ম দেয়। সেটা হলো কি জানো, ওই দিন যে তোমাকে বলছে ওর কোনো কথা আমরা সিদ্ধান্তের বাইরে যেতে পারবো না, এইসব কথাও কি তোমার সন্দেহ জন্ম দেয় না? না, সন্দেহ আসে না। তুই কি জানোস, বাংলায় একটা প্রবাদ আছে, যার মনে যেইটা উড়াল উঠে সেটা। তুই আমারে ঠেক দিয়া নিজের বাইরে
যোগ্যতার জায়গা থেকে সরাইয়া তার চেয়ারে তুই বৈশা একটা কোনো দিন নিজের হাতে তোর অর্থ দেশ না, তুই তার সবসময় অপমান করছ, অপদস্থ করছ, তার চেয়ার থেকে সরাইয়া তারে বিদায় করছ। বাবা, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। ওই দিন তো তুমি কিছু না বুঝেই কাগজগুলো সিগনেচার করে দিয়েছিলে। একটা কাজ করো, আজকে ওইগুলো একটু পড়ে দেখো, ওইগুলোর মধ্যে কি লেখা আছে। এই যে দেখো, কি বলছিলাম না, ঘাপলা আছে। না রে বাবা, তুই আমি আসলে মানুষ চিনতে ভুল করছি। এই পেপারে স্পষ্ট লেখা আছে আমি এই কোম্পানিতে সিইও হিসাবে জয়েন করলাম, আমার চাচা ম্যানেজারের দায়িত্ব পালন করবে। আর যেহেতু আমার দাদা বয়স হয়েছে, বয়সের কারণে আমার দাদা অবসর নিব। আর এই কোম্পানিতে যত শ্রমিক আছে তাদেরকে 12 ঘন্টা ডিউটি বাধ্যতামূলক। আর এই শ্রমিকদের 2 শিফটিতে কাজ করতে হবে, কারণ তাদের বিশ্রামের প্রয়োজন আছে। তাইলে দেখবি এই কোম্পানিতে আবার সফলতা ফিরে আসবে। দূর বাবা, রচনা পড়া বন্ধ করো। আগে দেখো আমাদের প্রপার্টিগুলো ঠিক আছে নাকি, নাইগুলো সব নিয়ে গেছে। রোহনের বাবা কখনো রোহনকে শিক্ষাটা দেয়নি যে কারো সম্পত্তি মেরে খাওয়ার জন্য। আমার বাবা সবসময় একটা কথা বলতো যে সবসময় সৎ পথে চলবা, হালাল পথে ইনকাম খাওয়া, কারণ হালাল পথে একটা শান্তি লুকিয়ে থাকে। আমি কখনো কারো হক মেরে খাবো না, আর হক মারার চেষ্টাও করি না। একটু আগে আমার কাছে একটা মেল আসে, আর সেই মেলটা দেখেই আমি ডিউটি করতে চলে আসি। রোহন বাবারে, চাচা কিছু বলবে? আমি সম্পত্তির লোভে তোর বাবাকে আর তোকে সবকিছু থেকে বঞ্চিত করছি। দেখ, এইসব থাকবে না, থাকবে কি আপনজনের দোয়া। বাবারে, আজকে তুই আমার চোখটা খুলে দিলি, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। চাচা প্লিজ, তুমি এরকম করে কথা বলো না। তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমার কাছে রাইট। আর আমি চাইবো যে তুমি নেক্সট টাইম এরকম কোনো কিছু করবে না। যাই হোক, আমরা চাইলেই পারি সব কিছু ভুলে নতুন করে শুরু করতে, আমাদের কোম্পানিটা আবার নতুন করে দাঁড় করতে। দাদু শোনো, আজকের পর থেকে তোমার কোনো টেনশন নেই। তুমি শুধু আমাদের কোম্পানির লোকগুলোকে দেখাশোনা করবে, আর যত টেনশন সব কিছু আমার। এই কোম্পানি দাঁড় করানোর জন্য যত কিছু করতে হয় সব কিছু আমি করবো, তুমি সব কিছু আমার উপর ছেড়ে দাও। চাচু চলো, তোমাকে একটা নতুন কোম্পানির সাথে কথা বলি, নতুন একটা কোম্পানি দিই, বুঝতে মিটিং করতে হবে। চলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাদের কোম্পানির সমস্ত কিছু আবার ফিরিয়ে দিও। আমি বাবা খুব মনোযোগ, কালকে পরীক্ষা নাকি? কাজের সময় আমার ইয়াকে একদম পছন্দ না। ও সরি, আসলে আমার জানা ছিল না। আচ্ছা, আগামীকাল কি আফরিল রিলিজ থেকে তোমার কোনো কল এসেছে? আমি দেখা করতে বলেছে? এই জন্যই তো রাজ্যকে পোর্টফোলিও করছি। ওয়েট, তুমি কিভাবে জানলো? আমি আরে কি বলছো, এত বড় একটা কোম্পানি, আর ওনাদের কিছু বলে তো পত্রিকায় চলে আসে, তাই না? সেখান থেকে জেনেছি। তাও ঠিক। আগামীকাল কি রকি সাহেব তোমার সাথে যাচ্ছে? হ্যাঁ, কেন যাবে না? ও তো আমার বিজনেস পার্টনার, ওকে ছাড়া কি আমি কোনো মিটিং জয়েন করতে পারি? কেন, তোমার কোনো অসুবিধা আছে? আমার অসুবিধার কথা তুমি ভাবছো? কোনো নিষেধ আছে? না, একদমই না, কোনো নিষেধাজ্ঞা নেই। তবে এটা ভালো লাগতেছে যে তুমি আমার নিষেধাজ্ঞা নিয়ে ভাবতেছো। তো তোমার প্রিপারেশন কেমন? সবকিছু ঠিকঠাক?
না আরেকটু বাকি আছে। আমি কোনো হেল্প করবো? হেল্প করবো তুমি? হ্যাঁ অবশ্যই করবো। ও ম্যাডাম, তুমি তোমার হাজবেন্ডকে যতটা অপদার্থ মনে করতেছো, আসলে আমি ততটা অপদার্থ না। দাও এখানে দাও দেখি। আসলে সিরিয়াসলি দেখি কতটা কি করেছো। আচ্ছা শোনো, আমি তোমাকে যে যে প্রশ্ন করবে তুমি জাস্ট আমাকে অ্যান্সারগুলো দিয়ে যাও, হ্যাঁ? আর আমি যে যে পয়েন্টে অ্যান্সারগুলো বসাবো তুমি ওগুলো ফলো করবে। ওরা কিন্তু কালকে এগুলো নিয়ে আলোচনা করবে, ঠিক আছে? এই প্রশ্নগুলোই করবে, এটা তুমি কিভাবে জানবো? আইডিয়া করে নিলাম। এই দেখো, এটা করো এটা। এই ও হ্যাঁ হ্যাঁ শিওর, হ্যাঁ কি কি- কি বলছিলাম? এই যে এই ফাইলটা ওপেন করো। ও আচ্ছা এই ফাইলটা না, আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা কপি করো। এই দেখো, ঠিক আছে? ডান। সবই তো দেখলাম, সারা সুদ দেখি কি বলে। গুড মর্নিং এভরিবডি। আর কি হলো, দাঁড়িয়ে কেন? বসো বসো, আরে বসো। আমাদের ম্যানেজার সাহেব আমাদের কোম্পানির বাজেট, প্রোডাক্টের নাম, আমাদের কার্যদক্ষতা কোনো বিষয় আলোচনা করেছেন? আচ্ছা আপনারা কি অন্য কিছু ভাবছেন? না মানে তুমি, মানে আপনি? আমি আমি হচ্ছে রোহান চৌধুরী, নাম তো শুনেছেন নিশ্চয়, আফির গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সিইও। আর এই কোম্পানির এমডির বড় ছেলের একমাত্র ছেলে আমি। এক্সকিউজ মি, আমার মনে হচ্ছে যে আপনারা আমার সাথে কথা বলতে আনকমফোর্ট ফিল করছেন, রাইট? আপনারা চাইলে আমি একজন এমপ্লয়ার পাঠিয়ে দিতে পারি, সে আপনার সাথে কথা বলে নেবে। না 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 স্যার, বসুন স্যার, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আপনার ম্যানেজার আমাদের সব প্রি প্ল্যান সব কিছু যাচাই করেছেন। আমরা অলরেডি ওনাকে একটা বাজেট দিয়েছি, উনি সব চেক করেছেন। ম্যানেজার সাহেব কি করা যায় এখন? প্রোডাক্ট কোয়ালিটি ভালো স্যার, একদিকে অন্যদের তুলনায় দামও কম আছে। রমেশ বলুন, আপনি আমার কোম্পানির জন্য কতটা অ্যাডভান্স কাজ করতে পারবেন? স্যার অ্যাকচুয়ালি পারা না পারার তো কোনো বিষয় না স্যার, আমরা চেষ্টা করবো আপনার 100% রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য ইনশাআল্লাহ। ঠিক আছে আগে সাহেব, তো কি করা যায়? সাইন করবো? নিঃসন্দেহ হবে স্যার। আশা করি আমাদের পথযাত্রা অনেক বড়, লং জার্নি। হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ সো মাচ। রোহান দাঁড়াও।
আমাকে সব কিছু আগে বলনি কেন? বলিনি, কারণ বলার প্রয়োজন মনে করিনি। আসলে কি জানো, নিজের ঢোল নিজে পেটানো একদম ঠিক নয়। আবার হাঁটছো যে গাড়ি নামে? হাঁটলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। চলো। আচ্ছা, ভাড়া বাড়িতে থাকবো তো কেন? অপচয় করতে পছন্দ করি না তাই। আমার বাবা ছোটবেলা একটা কথা বলতেন, কখনো অপচয় করবে না। আর এটাও বলতেন যে অপচয়কারীকে আল্লাহ তাআলা একদম পছন্দ করেন না, যে অপচয় করে তাকে আল্লাহ ধ্বংস করে দেয়। আর ওই যে ভাড়া বাড়ির কথা বলছো, আমি ইচ্ছে করে ভাড়া বাড়ি থাকি। আমি চাইলে একটা ফ্ল্যাট কিনতেই পারি, একটা ফ্ল্যাটের দামই বা কত বলো? কিন্তু আমি সেই ফ্ল্যাটের টাকা দিয়ে প্রতি মাসে বিজনেস করে যে টাকা আর্ন করি, মোটামুটি ভালো টাকা ইনকাম হয়ে যায়। সেই জন্য অপচয় করি না। আচ্ছা, একটা জিনিস চাইবো, দেবে? কি? আমাকে আজকে রিক্সায় করে পুরো শহর ঘোরাবে? ঠিক আছে, চলো।